ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল আজহা। প্রধান জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ মিরায় নিহতদের জন্য দোয়া। দুর্ঘটনার মধ্যে পড়ে নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় পশু কুরবানি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহে এখন ব্যস্ত আড়তদাররা। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে 20,000 কর্মী। সবচেয়ে কম সময়ে পরিষ্কারের ঘোষণা 2 নগরপিতার। নগরবাসীর সহায়তা কামনা। রাজধানীতে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে অনেকেই করেননি পশু কোরবানি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুব্যবস্থা না থাকার অভিযোগ। মুখাপেক্ষী না হয়েও উন্নত হতে পারে বাংলাদেশ। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। এবং লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে বেগম জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশৃঙ্খলা। আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 8টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি ও উন্নয়ন কামনা সহ মিনায় নিহত হাজিদের আত্মার শান্তি কামনা করা হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেখ জায়েদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন মুসল্লিরা। শুক্রবার সকাল 7টায় খুলে দেয়া হয় জাতীয় ঈদগাহ মাঠের সব গেট। সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 7:30 থেকেই ঈদুল আজহার তাৎপর্য নিয়ে আলোচনা শুরু করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মোহাম্মদ মিজানুর রহমান। তিনিই প্রধান জামাতের ইমামতি করেন। অন্যবারের মতো এবারও প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহিলাদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা। এ সময় মোনাজাতে দেশের শান্তি ও উন্নয়নে, জনগণের কল্যাণ এবং সমগ্র জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়। নামাজ শেষ হতেই সব ভেদাভেদ ভুলে একে অন্যের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ভাগাভাগি করেন ঈদ আনন্দ। সেই সাথে সবার প্রত্যাশা থাকে ঈদ যেন বয়ে আনে সবার জীবনে আনন্দের ছোঁয়া। ভাইয়ের সঙ্গে আসছি, বাবার সঙ্গে আসছি, নামাজ পড়া হয়ে গেছে। কুরবানি করার মাধ্যমে আমরা আমাদের মুসলিম জাতি, আমাদের মুসলমানরা মনের যে পশু, মনের যে দুশ্চিন্তা, কুটিলতা, সেটাকে আমরা ধ্বংস করতে চাই। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করা ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতার একটি। সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জন্য ঈদুল আজহায় পশু কোরবানি করা ফরজ হলেও এই আনন্দ থেকে যেন বাদ না পড়েন কোনো দরিদ্র কিংবা দুস্থ, এমনটাই প্রত্যয় ছিল নামাজে অংশগ্রহণ করা প্রতিটি মুসলমান। জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের নামাজের পরেই শুরু হয় পশু কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা বিভিন্ন পশু কোরবানি করেন। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় শেষে কোরবানির জন্য কেনা পশুগুলোকে পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয় জবাইয়ের জন্য। এরপর নগরবাসী পশু কোরবানি করেন। এবছর প্রথমবারের মতো ঈদুল আজহা উপলক্ষে এলজিআরডি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজধানীতে 534টি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু করে আগামী 3 দিন মুসলমানরা পশু কোরবানি করবেন। কোরবানির পশুর চামড়া বেচা কেনায় ব্যস্ত রাজধানীর পাইকারি চামড়ার আড়তগুলো। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, উপযুক্ত দাম না পাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে।
পাইকাররা বলছেন, নির্ধারিত দামে চামড়া না কিনে বাজার অস্থিতিশীল করছে মৌসুমী ব্যবসায়ীরাই। তারা জানান, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা কমার কারণে দাম আরও কমে যেতে পারে। কোরবানির পরই রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় মৌসুমী ব্যবসায়ীরা পশুর চামড়া কেনায় ব্যস্ত হয়ে পড়েন। চামড়া ব্যবসায় কোনো অভিজ্ঞতা না থাকলেও ঈদ মৌসুমে নগদ লাভের আশায় স্থানীয় তরুণরা অতি উৎসাহী হয় এ ব্যবসায়। তাই ট্যানারি মালিকরা প্রতি বর্গফুট চামড়ার যে দাম নির্ধারণ করেছে তা মানতে দেখা যায় না মৌসুমী ব্যবসায়ীদের। কেউই বর্গফুটের হিসেবে চামড়া না কিনে কিনছেন ছোট বড় মাঝারি আকারের ভিত্তিতে। এতে লাভের চেয়ে লোকসানের মুখে পড়ার সংখ্যাই বেশি। আমি যে দামে কিনছি ওই দামটা পাচ্ছি না আর কি, তো বেশি দিয়ে কিনে ফেলছি মনে হয়। 1800 টাকা 1900 টাকা বা 2000 টাকা এর উপরে আমরা বিক্রি করতে পারতাছি না। এবারকার চামড়ার বিজনেসটা বেশি একটা সুবিধার না। গত বছরের থেকে এবছর অবস্থা অনেকই খারাপ। এখন আর বর্তমানে 3000 টাকা লস আর কামড়ার টাকা লস আর বর্তমানে 1000 টাকা লস গাড়ি ভাড়া। বড় গরুর যে চামড়া 2000, 1500 বা 2300 এইভাবে নিতেছে, কিন্তু সে ফিট হিসাবে কোনো নাই, ভ্যালু পাইতেছে না এই জায়গায়। মৌসুমী ব্যবসায়ীরা তাদের সংগ্রহ করা চামড়া ট্রাক, ভ্যান, ঠেলাগাড়ির মতো পরিবহনে নিয়ে আসেন পোস্তা, হাজারীবাগ, সায়েন্স ল্যাবের মোড়ের মতো চামড়ার পাইকারি বাজারে। বেলা গড়ানোর সাথে সাথে পাইকারি বাজারে বাড়তে থাকে কোরবানির পশুর চামড়ার কেনাবেচার ব্যস্ততাও। এখানে জানা গেল আড়তদার এবং ট্যানারির প্রতিনিধিদের চামড়ার দরদাম নিয়ে বিভিন্ন যুক্তি। সরকার দিয়েছিল 55 থেকে 60 টাকা, এখন তো আমাদের 70 থেকে 80 টাকা খরিদ পড়তেছে কাঁচা অবস্থায়। এখন তো আমরা কিনা পারতেছি না চামড়া। আমাদের যদি একটা 25 ফুটের চামড়া হলে 2000 হইতে 2200 টাকা, পুরো সাইড 2500 কিংবা 2700 টাকা, তার মধ্যে আমরা পাচ্ছি না। চামড়া ধরেন আমাদের এখন বিদেশে বিক্রি ওইরকম একটা চাহিদা নাই। চাহিদার জন্য চামড়ার দামটা হয়তো আরো কমতে পারে। রাজধানীতে এমন চামড়া বেচাকেনা চলবে রাত পেরিয়ে শনিবারও। এরপর দেশের বিভিন্ন এলাকা থেকে লবণজাত চামড়াবাহী গাড়ি ঢাকায় আসতে শুরু করবে। এভাবেই প্রতি বছর কোরবানির ঈদে দেশের মোট চাহিদার প্রায় 50 ভাগ পশুর চামড়া সংগ্রহ করা হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পশুর চামড়া কেনা বেচার খবর জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক এবং লালবাগ এলাকায় আছেন সানবীর রুপল। চামড়া কেনা বেচার খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি ওমর ফারুকের কাছে। ওমর। রাজু, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে যেই চামড়ার পশুর চামড়ার বাজার, সেই বাজার বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে সকাল এবং দুপুরে যেই দাম ছিল তারপর থেকেই দাম অনেকটা পড়তি এবং সন্ধ্যার পর থেকেই বেচাকেনা অনেকটা ধীর বলে এখানে যারা বিক্রি করতে এসেছেন তারা এখানে বলছেন। তবে এখনো পর্যন্ত আমরা এখানে দেখছি যে বিভিন্ন ভ্যানে করে এবং পিকআপে করে এখনো পর্যন্ত এই এলাকায় চামড়া আসছে এবং চামড়ার আসার পাশাপাশি এখানে আসলে যারা বিক্রি করতে আসছেন তারা আসলে যে যতটা পাচ্ছেন যে তারা যেন তাদের দাম অনুযায়ী ন্যায্য দামটা নিতে পারেন সেই চেষ্টাও করছেন। সকাল থেকে এবং বিশেষ করে বিকেল থেকেই আমাদের কাছে যারা বিক্রি করতে এসেছেন তারা যেই অভিযোগটা বেশিরভাগ করছেন সেটা হচ্ছে যে এখানে যারা মূলত কিনছেন তারা এক ধরনের কারসাজি বা এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে দাম কমিয়ে রেখেছেন বলে তারা এক ধরনের অভিযোগ তুলেছেন। এর পাশাপাশি আপনি জানেন যে চামড়া পুরোটাই হচ্ছে পচনশীল একটি পণ্য। এই সময় যত গড়িয়ে যাবে গরমের কারণে এই চামড়া যারা বিক্রি করতে চাইবেন তারা আসলে হাতে রাখতে পারবেন না এবং এই কথাটি মাথায় রেখেই এখানে যারা কিনছেন তারা এখন কেনাটা একটু ধীরগতির করে দামটা আরো কমিয়ে আনার জন্য এক ধরনের কারসাজি করছেন বলে এখানে যারা বিক্রি করতে এসেছেন মূলত তারা অভিযোগ করেছেন। এখন পর্যন্ত সেটা হচ্ছে যে সন্ধ্যার পর থেকে আমরা যতদূর দেখছি 1600, 1700 এবং সবচেয়ে একদম বড় গরুর চামড়া এখানে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমরা বিভিন্ন বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই মুহূর্তে আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, তার কাছে আমি জানতে চাইবো যে আপনারা এখন পর্যন্ত কত চামড়া কিনেছেন এবং গড়ে কত দাম দিয়েছেন? কিনছি প্রায় 300-র মতো চামড়া কিনছি, এই 1800, 2000, 2200 এই আর কি। দাম অনেকটাই কম অভিযোগ করছে অনেকে। অভিযোগ সরকারি লেটে অভিযোগ না আরো বেশি আছে বর্তমানে যে বাজার। হ্যাঁ, সরকারি যে লেট দিয়েছে আর বেশি হাই কিনছি আমরা। আপনাকে ধন্যবাদ।
রাজু, আপনি শুনলেন যে এখানে যারা কিনছেন তারা বলছেন যে তারা বেশি দামেই কিনেছেন, তবে তারা যারা বিক্রি করতে আসছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় অনেক কম দাম, এবং তারা যে মাঠ পর্যায় থেকে কিনে এনেছেন সেই দামের তুলনায়ও এখানে অনেক কম দামি বলা হচ্ছে। রাজু, আমাদের রিপোর্টার সানবীর রূপল আছেন লালবাগ এলাকায়, ওই এলাকার চামড়ার বেচা কেনার তথ্য জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ওমর। দিনভর চামড়ার দামের ওঠানামার মধ্য থেকে কিন্তু এই পোস্তা এবং লালবাগ এলাকার চামড়া বেচা কেনা চলছে, এবং পোস্তায় বেশিরভাগ গোডাউন হয়, সেখানে যারা চামড়া কিনছেন শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ না থেকে সেখান থেকে কিন্তু লালবাগ এলাকা এবং পলাশীর মোড় পর্যন্ত কিন্তু এখানে চামড়ার বেচা বিক্রি চলছে, এবং রাস্তার একপাশে কিন্তু চামড়ার স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে ট্রাকে এবং ভ্যানে রিক্সায় করে চামড়া এখানে এনে স্তূপ আকারে রাখা হয়েছে, এবং এখান থেকে পোস্তা এবং আশেপাশে এলাকায় যে গোডাউনগুলো আছে সেই গোডাউনগুলোতে লবণ দেওয়ার জন্য এবং প্রক্রিয়াজাত করার জন্য কিন্তু এই চামড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন দিনভর যে বিক্রেতারা যারা এসছেন তারা নানামুখী অভিজ্ঞতার কথা আমাদেরকে বলেছেন, এবং এখানকার যারা ক্রেতা তারাও কিন্তু দাম দর নিয়ে নানামুখী অভিজ্ঞতার কথা আজকে দিনভরে বলেছেন। তো এখন আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে যাচ্ছি যিনি মাঠ পর্যায় থেকে চামড়া খরিদ করে এখানে বিক্রি করতে এসছেন তার সাথে। আপনি কতগুলো চামড়া এনেছেন এবং চামড়ার এবারের দাম কেমন পেলেন? আমি আপনার 700 মতো চামড়া কিনছি। প্রথম এলাকার থেকে কিনছিলাম আপনার 1000, 1200, 1500, 1700 টাকাও কিনছি। শেষে আমি মনে করেন লট হিসাবে 2100 করে চামড়া কিনছি। এখন এখানে আনার পরে ওরা মনে করেন এভারেজে 1500 টাকা বলতেছে। অলরেডি প্রতি চামড়ার ভিতরে আমার আপনার 500 থেকে 600 টাকা লোকসান যাচ্ছে। এটার কারণ কি? আপনারা কি চামড়া মাঠ পর্যায়ে থেকে কি বেশি দামে কিনেছেন? জি জি, এটার কারণ হচ্ছে কিছু সিন্ডিকেট ওইখানে যায়, তারা বলছে যে চামড়া ট্যানারিতে রেট 2800 টাকা। হ্যাঁ, ওরকম আমরা শোনার পরেই আমরা বলছি যে এলাকা যারা ছিল আরো লোকজন যারা কিনছে তাদের থেকে আমরা 2100 করে কিনছি, যে আমরা 2800 টাকা বিক্রি করতে পারবো। ধন্যবাদ। তো যেমনটি তিনি বলছিলেন যে চামড়ার যে দাম আসলে ট্যানারি মালিকরা বা এখান থেকে যারা আড়তদাররা কিনছেন, তো তারা যে দামে কিনছেন তারা মাঠ পর্যায় থেকে সেই দামে কিনতে পারেননি, সে কারণে হয়তো তারা চামড়ার একটি লোকসানের কথা বলতে চাইছেন, এবং পাশাপাশি যে আড়তদাররা এখান থেকে কিনছেন তারাও কিন্তু একই রকমের কথা বলছেন যে আমরা যে নির্ধারিত দাম সেই নির্ধারিত দামের চেয়ে হয়তো তাদের কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে। তো এর যে হিসাব নিকেশ তারা বলছেন যে ট্যানারি মালিকরা যখন চামড়া নেবেন তখন তাদের কাছে যে দামে তারা বিক্রি করতে পারবেন সেই দামটি আসলে কত হবে সেই দামের উপরে আসলে তাদের বেচা বিক্রি এবং লাভ লোকসানের হিসাব নিকেশ তারা করবেন। তো এখন পর্যন্ত এই ছিল লালবাগ এলাকার চামড়া কেনা বেচার খবরাখবর। রাজু। দর্শক, লালবাগ এলাকা থেকে সানবীর রূপল এবং সায়েন্স ল্যাব এলাকা থেকে ওমর ফারুক জানাচ্ছিলেন চামড়া কেনা বেচার। সন্ধ্যার সময় আরো থাকছে। মিনায় 717 হাজির নিহতের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ সৌদি সরকারের। অব্যবস্থাপনাকে দায়ী করে বিশ্ব নেতাদের গভীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে মুখাপেক্ষী না হয়েও বাংলাদেশ উন্নত দেশ হতে পারে, তবে তার জন্য চাই আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, নাশকতার জন্য যারা দায়ী তারা কখনোই জনগণের বন্ধু নয়, বরং শত্রু। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তাই প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হলো সেখানে। নিউ ইয়র্কের একটি হোটেলে এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর এ কে মোমেন। জাতীয় সংসদের স্পিকার, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডক্টর দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশই একমাত্র দেশ যারা পেয়েছে প্রত্যেকটা ডেভেলপমেন্ট গোল, সেখানে তা বাংলাদেশের অর্জন। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা অর্জন এবং এর পরবর্তী পদক্ষেপ আমাদের কি গ্রহণ করা হবে এবং কিভাবে আমরা সেই অর্জনগুলিকে স্থায়ী করব, এ ব্যাপারেই আগামীকাল আলোচনা এবং সেই সুনির্দিষ্ট ভাবে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব। 2030 সালের মধ্যে আমরা এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলগুলি সেটা বাস্তবায়ন করা হবে,
তো বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে, আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশ সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরবানি দেয়া 5টি খাসির মাংস দিয়ে আপ্যায়ন করা হয় অনুষ্ঠানে আগত অতিথিদের। প্রধানমন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। নেতাকর্মীদের হইচই আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। পূর্ব লন্ডনের একটি হলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় তিনি বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার ঈদের দিন পূর্ব লন্ডনের ফেয়ারলোপে লেক ভিউ মার্কিউ হলে নেতা নেত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপি নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রবাসী নেতাকর্মীদের। শুভেচ্ছা বিনিময়ের পর বক্তৃতা দেওয়ার সময় দেখা দেয় বিশৃঙ্খলা। নেতাকর্মীদের শান্ত করতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবেইদা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু ও যুক্তরাজ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বেগম জিয়া তার বক্তৃতায় বলেন, দেশে গণতন্ত্র নেই, বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। যেভাবে সেই জিয়া রহমান কাজ করেছিল, যে কর্মসূচিগুলো নিয়েছিল, অসমাপ্ত কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করব। তাই আপনাদের সকলের দোয়া, সহযোগিতা, সমর্থন থাকবে, তাতে আপনার সেগুলিকে সমর্থন দিলে ইনশাআল্লাহ আমরা মনে করি দেশে একটা ব্যাপক পরিবর্তন আসবে। চিকিৎসার জন্য 16 সেপ্টেম্বর লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সময় সংবাদ, যুক্তরাজ্য। হাটসহ কোরবানির পশু জবাইয়ের কারণে রাজধানীতে প্রচুর আবর্জনার সৃষ্টি হয়েছে। ঢাকা সহ সারা দেশে পশু জবাই হবে আরও 2 দিন। 2 সিটি কর্পোরেশন এই আবর্জনা অপসারণে নিয়মিত ও অনিয়মিত প্রায় 20,000 কর্মীকে নিয়োগ দিয়েছে। শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে রাতের মধ্যেই বর্জ্য অপসারণের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আর 24 ঘন্টা থেকে 30 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করার চেষ্টা করবেন বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। পরপর 3 দিন কোরবানির কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সৃষ্ট হয় প্রায় 18,000 টন বর্জ্য। তাই নগরীকে দ্রুততম সময়ের মধ্যে আবর্জনা অপসারণের ঘোষণা দেন 2 মেয়র। আমরা সর্বাত্মক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরা এই প্রতিদিনের বর্জ্য প্রতিদিন আমরা পরিষ্কার করে ফেলবো। আমরা নিজেরা বলেছি 30 ঘন্টার মধ্যে চেষ্টা করো। এই আজকে ওপেনিং করলাম, দেখতে থাকি, আমাদের সঙ্গে থাকেন। ঢাকা সিটি কর্পোরেশন এবারই প্রথম মোট 535টি স্থানে কোরবানির জায়গা নির্ধারণ করে দিলেও বেশিরভাগ মানুষ বিষয়টিতে অভ্যস্ত না হওয়ায় নিজ নিজ এলাকায় ও বাড়ির আঙ্গিনায় পশু জবাই দিয়েছে। তবে নির্দিষ্ট স্থানে পশু জবাই হলে আবর্জনা অপসারণ সহজ হবে বলে আশা করেন 2 নগরপিতা। 224টি জায়গাতে আমাদের সামিয়ানা ছিল, অনেকে এসেছেন, আবার অনেকে সমস্যা মনে করেছেন, তাদের বাড়ির আঙ্গিনায় করেছেন। আমরা বলেছি যে এটা বাধ্যবাধকতা কোনো বিষয় নয়, আমরা নগরবাসীকে উদ্বুদ্ধ করছি। এটি একটি সংস্কৃতিতে দাঁড়াবে যে আমরা একটি জায়গায় জবাই করার চেষ্টা করব, নির্দিষ্ট জায়গায়। পশুর আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 লাখ পচনশীল পলিথিন দেওয়া হয় নগরবাসীকে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা অপসারণে নগরবাসীর কাছে সহায়তা চান ঢাকার নবনির্বাচিত এই 2 মেয়র। আনটিল এন্ড আনলেস আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, আমাদের অভিযান, আমাদের কার্যক্রম চলবে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যদি কোনো নগরের পরিচ্ছন্নতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বসিলা এলাকায় আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। আমরা চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, পারমিতা, আপনি যেমনটা বলছিলেন আজকে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশব্যাপী কিন্তু ঈদুল আজহা মুসলিম সম্প্রদায় কিন্তু পালন করেছে। এই মুহূর্তে আসলে আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর বসিলা যে অস্থায়ী গরুহাটটি ছিল এবং সেই গরুহাটের একটি অংশে রয়েছে, এবং যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পিছনে সিটি কর্পোরেশন লোকজন যে বর্জ্য
উৎপাদিত হয়েছে সারা রাজধানী জুড়ে, সেই সিটি কর্পোরেশনের লোকজন কিন্তু বর্জ্য অপসারণের কাজ করতেছেন। পারমিতা, একটা বিষয় আসলে জানিয়ে রাখি, আপনি জানেন যে সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতি বছর 3 থেকে 3.5 লাখ গরু কুরবানি দেওয়া হয় এবং সেই গরু থেকে যে বর্জ্য উৎপাদিত হয় সেই বর্জ্যের সংখ্যা সিটি কর্পোরেশনের তথ্য মতে তারা বলছেন যে প্রায় 20,000 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়, পুরো নগরীতে এই বর্জ্য জমে যায়। সেক্ষেত্রে এই 20,000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করতে বা রাজধানীর থেকে সরিয়ে নিতে কিন্তু প্রতি বছরই হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনের লোকজনকে। তবে এবছর আমরা যে বিষয়টি আসলে দেখতে পেয়েছি যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু অনেকটা শৃঙ্খলায় চলে আসছে। আপনি জানেন যে যেখানে সেখানে কোরবানি না দেওয়ার জন্য সিটি কর্পোরেশন যে নির্দেশনা দিয়েছে, এবছর খুব তেমন একটা সাড়া মেলেনি। হয়তো অনেকেই নির্দিষ্ট জায়গায় কোরবানি জবাই করেছেন। তবে যে বিষয়টি আসলে লক্ষ্য করার মতো সেটি হচ্ছে যে অন্যান্য বছর যেভাবে যেখানে সেখানে মানুষ কোরবানি দেয়, এবছর কিন্তু অনেকটা কিছুটা হলেও শৃঙ্খলা আছে। প্রধান সড়কের উপরে আমরা কিন্তু সকাল থেকে পুরো রাজধানী এই প্রান্ত থেকে ওর প্রান্ত ঘুরে বেরিয়েছি এবং কিছু কিছু জায়গা ছাড়া অধিকাংশ প্রধান সড়কে কিন্তু কোরবানির পশু জবাই করতে আমরা দেখা যায়নি। সেক্ষেত্রে আসলে বর্জ্য অপসারণের ক্ষেত্রে অনেকটা সহজ হবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। দুপুরে আসলে এই উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আনিসুল হক। আমরা আসলে সেখানে গিয়েছিলাম, তিনি জানিয়েছিলেন তারা যে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন, যে 48 ঘন্টা সময়ের মধ্যে রাজধানীর সমস্ত বর্জ্য অপসারণ করা হবে। তারা আশা করছেন 48 ঘন্টা সময় লাগবে না, তারা 30 ঘন্টার মধ্যেই এই বর্জ্য অপসারণ করতে পারবেন বলে সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু আশা প্রকাশ করেছেন। আসলে এখানে আমরা কথা বলেছিলাম এখানে বর্জ্য ইন্সপেক্টর অঞ্চল 5-এর যে রয়েছেন মাসুম বিয়া, তার সাথে তিনি বলছেন যে এই 33 নং ওয়ার্ডের প্রায় 40 থেকে 50% বর্জ্য ইতিমধ্যে কিন্তু অপসারণ করা হয়েছে, বাকিগুলো কিন্তু সারা রাতই কাজ চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো মোটামুটি পারমিতা বলা যায় যে সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের যে কাজটি এবছর মোটামুটি দ্রুত গতিতেই চলছে এখন পর্যন্ত আমাদের নজরে যেটি ছিল। তো পারমিতা, মোহাম্মদপুরের বসিলাহাট থেকে বর্জ্য অপসারণ এই ছিল সর্বশেষ আমার হাতে। পারমিতা। জুনায়েদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে এবং মনে হচ্ছে রাজু আগামীকাল হয়তো আমরা একটা পরিচ্ছন্ন নগরী দেখতে পাবো। দুই মেয়র অবশ্য সেরকমই প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের কাছে। জায়গা নির্ধারণ করা থাকলেও ঢাকার 2 সিটিতে কম সংখ্যক লোকই পশু কোরবানি করেছেন। সেখানে মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা, পর্যাপ্ত লোকবল এবং যানবাহনের ব্যবস্থা থাকলেও আরো বেশি সাড়া পাওয়া যেত বলে দাবি নগরবাসীর। তবে প্রথমবারের মতো নেয়া উদ্যোগে অনেকেই সচেতন হয়েছেন বলে মন্তব্য নগর কর্তৃপক্ষের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে 535টি। দক্ষিণের 327টি জায়গার মধ্যে কয়েকটি মাঠ ও পার্ক থাকলেও বেশিরভাগ কোরবানি হয়েছে রাস্তার ওপর। 2-1টি জায়গা ছাড়া অন্য সব নির্দিষ্ট জায়গাতে হাতে গোনা কয়েকটি পশু কোরবানি করতে দেখা যায়। এটা অনেক ভালো হচ্ছে এবং নতুন অবস্থায় অনেকে দূরের জন্য দিতে পারতেছে না। এটা যদি কন্টিনিউ হয় তাহলে আমার মনে হয় এই ধরনের ময়লা আবর্জনা স্তূপ এই অবস্থাটা মিসম্যানেজমেন্টটা কম হবে। পুরান ঢাকায় রাস্তা ও গলি শুরু হয় মাংস পরিবহনের সুবিধার্থে কিছু রাস্তা পশু কোরবানির জন্য নির্দিষ্ট করে দেয় কর্তৃপক্ষ। তবুও সেখানে না গিয়ে বাসার কাছেই কোরবানি করেছেন অনেকেই। ঢাকা উত্তরে 208টি জায়গা নির্ধারণ করা থাকলেও অধিকাংশ লোকই যাননি সেখানে। পর্যাপ্ত সুবিধা পেলে নির্দিষ্ট জায়গাতে পশু কোরবানি দেওয়া সম্ভব হতো বলে দাবি অনেকের। একটু সুবিধা অসুবিধা কি, ওই মনে করেন এই যে মাংস এগুলো নিয়ে যাইতে খুব সমস্যা। সিটি কর্পোরেশনের ব্যাগটা একটু বড় হলে ভালো হতো। বারবার মাংস টানা হিস্সা হচ্ছে ছায়ার জন্য, এটা আমাদের একটু সমস্যা হয়। বাসাটা দূরে, মাংসটা কেটে বাসা নেওয়া ঝামেলা না। ঈদের বেশ আগে থেকেই এ বিষয়ে চলে প্রচারণা। প্রথমবারের মতো পশু কোরবানি করার এই নিয়ম চালু হলেও কাউকে বাধ্য করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। প্রথমবারের মতো যেটুকু আসছে মানুষজন সারা দিয়েছে, আস্তে আস্তে এরা আরো অভ্যস্ত হবে। 100% সফলতা প্রথমবারে পাওয়া যায় না, আমরা মোটামুটি 60 থেকে 70% সফলতা পেয়েছি এবং আশা করি আমরা যদি প্রচার প্রচারণার মাধ্যমে মানুষ সচেতন হয়, এটা আমরা আর পরবর্তীতে আমরা 100% সফলতায় চলে আসবে। এবছরের অভিজ্ঞতা ও ঘাটতি বিবেচনা করে পরবর্তীতে আরো সুযোগ সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার জনপ্রতিনিধিদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে কর্মব্যস্ত নগরবাসী নারীর টানে ফিরে গেছেন গ্রামে। আর তাই তো এখন অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। নেই যানজট, নেই চিরচেনা ব্যস্ততা, নির্বিঘ্নেই চলাচল করছে যানবাহন। তবে ফাঁকা নগরীর সার্বিক নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের টহল টিমের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের বাড়তি নজরদারি।
রাজধানীর ফার্মগেট এলাকা সাধারণ কর্মব্যস্ত দিনে মাত্রাতিরিক্ত যানজটে যেখানে নাকাল হয় নগরবাসী, কিন্তু ঈদের দিনে ভিন্ন দৃশ্য। নেই যানজট, নেই চিরচেনা ব্যস্ততা, আর তাই তো ভিন্ন এক রূপে আবির্ভূত চিরচেনা রাজধানী। সব মিলিয়ে যেন এক শান্ত নগরী। শুধু এখানেই নয়, এমন দৃশ্য বাংলা মোটর, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল সহ রাজধানীর সর্বত্র। রাজধানীর এমন যানজটমুক্ত পরিবেশ উপভোগ করছেন নগরবাসী। ঈদের দিনটি উদযাপনে প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছেন। গাবতলী থেকে এ পর্যন্ত আসলাম, মানে রাস্তার পরিবেশ একদম ফাঁকা, মানে খুব অল্প সময়ের ভিতরে এখানে চলে আসলাম। 4 দিন পরে আবার এইভাবেই হইবে, এই আগের দিনই আসবে। রাস্তার অবস্থা খুব ফ্রি রাস্তা, গাড়ি ঘোড়া কম, গাড়ি চালাইতে খুব মজা। আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট জামে পড়ে থাকতে হয়, আসলে যানজট নেই, তাড়াতাড়ি যাওয়া যায়। তবে ফাঁকা নগরীর সার্বিক নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুপ্রিম কোর্ট, মন্ত্রীপাড়া, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তাদের কঠোর নজরদারি। বাড়িতে যাইতে পারতাম, ঈদ করতে পারতাম, অথবা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে বন্ধু বান্ধবের সাথে দেখা হইতো, তখন খুব ভালো লাগতো আর কি। রাস্তায় যেন দুর্ঘটনা না হয় এবং মানুষ যেন সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, এর জন্য আমরা মোটামুটি সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। চাকরিটাই আমাদের পুলিশের চাকরিটা এরকম, অর্ধেক যাবে অর্ধেক যাবে না। রাজধানীর এমন চিত্র খুব বেশি দিনের নয়। ঈদের পর আবারও কর্মস্থলে ফিরবেন সাধারণ নগরবাসী, আর রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ উদযাপনে রাজধানীর সামরিক বিমান জাদুঘর ছিল দর্শনার্থীদের ভিড়ে কোলাহলযুক্ত। ঘরের কাজ শেষ করে দুপুরের পর থেকেই বিমান জাদুঘরে আসতে শুরু করেন নগরবাসী। কেউ এসেছেন পরিবারের, কেউ বা পরিবারের সবাইকে সাথে নিয়ে, আবার কেউ বন্ধু বান্ধবকে সাথে নিয়ে এসেছেন জাদুঘর দেখতে। দর্শনার্থীরা বলছেন, যানজট মুক্ত নগরী তাদের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে। তবে বাবা মায়ের সাথে আসা শিশুরাই ছিল সবচেয়ে বেশি আনন্দে। ঈদুল আজহার প্রথম দিনেই বাগেরহাটের অন্যতম পর্যটন স্পট ষাট গম্বুজ মসজিদ সহ বিনোদন স্পটগুলোতে জড়ো হয়েছেন দর্শনার্থীরা। দুপুর থেকেই নানা বয়সী মানুষ ঈদের আনন্দ উদযাপনে বিভিন্ন পর্যটন ও বিনোদন স্পটগুলোতে ভিড় করেন। সদর উপজেলার বারাকপুরের সুন্দরবন রিসোর্ট সেন্টারে দর্শনার্থীদের আনন্দ দিতে রাইড সহ নানা আয়োজন করা হয়। এছাড়া জেলার বাইরে থেকে আসা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। প্রতিবারের মতো এবার ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে ফল, মিষ্টি এবং ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে শ্যামলীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন টাওয়ারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহার পেয়ে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 10টায় বঙ্গভবনে বিদেশি কূটনীতিক, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি দেশবাসী সহ বিশ্বের সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতেও ছিল ঈদের আমেজ। এই উপলক্ষে প্রতিটি রোগীকে পরিবেশন করা হয় বিশেষ খাবার। অসুস্থ রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন ডাক্তার, নার্স ও কর্মচারীরাও। এছাড়াও সার্বক্ষণিক চিকিৎসায় চালু রাখা হয়েছে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রোগীদের পরিবেশনে প্রস্তুত করা হয়েছে বিশেষ খাবার। ঈদে ছুটি মেলেনি এমন কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে রোগীদের খাবার নিজে চেখে এর মান মেপে দেখছেন হাসপাতালের পরিচালক। রোস্টার মেপে 24 ঘন্টা ডিউটি করছেন ডাক্তাররা, এমনটাই জানিয়েছেন তিনি। আমি নিজে এসেছি যে খাবার রোগীদেরকে পরিবেশন করা হবে, সেটা আমি আগে দেখলাম যে খাবারের মানটা কেমন হয়েছে। যে সমস্ত রোগী আমার হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি ওয়ার্ডে আমাদের ডিউটি ডাক্তার ডিউটিতে আছে। আইসিইউ থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়। সহকর্মীরা ঈদের ছুটিতে থাকায় বেশি পরিশ্রমকেও হাসি মুখে মেনে নিয়েছেন তারা। একটু তো সময় দিতেই হয়,
এটাই স্বাভাবিক। ঈদ তো মানে বছরের মতো দুইটা, তো দুইটা ঈদ থাকবে, সেখানে তো মানে আমাদের ডাক্তাররাও তো মানুষ, তাদেরও তো যারা ঈদে বাড়ি গেছেন তাদের তো সেভাবে তারা আশা করি সবাই ঈদ উৎসব করে আসুক, তখন আমরা মানে ঈদ উৎসব তখন যারা তখন করে আসবে, আর আমাদের যখন উৎসব আসবে হিন্দু যে ছেলেমেয়েরা যারা আছে তখন তারা তাদের সময় যাবে, তখন তারা সাপোর্ট দিবে। এদিকে সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন রোগীর স্বজনরা, তবে প্রিয়জনের সাথে ঈদ করতে না পারার বেদনা এড়িয়ে যায়নি তাদের মুখ থেকে। সব সময় যেহেতু বাসায় ঈদ করি বা দেশের বাড়িতে যাই, এবার ঢাকাতে আছি হাসপাতালে, যখনই ডাক্তারে ডাকতেছি তখনই ডাক্তার আসতেছে, স্যালাইন দরকার হলে দিতেছে, প্রয়োজনে আসতেছে। তারা যেতে পারতেছে না কোনো আত্মীয় স্বজনের বাসায়, হাসপাতালে রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারলে সবারই ভালো লাগবে। ইমার্জেন্সি বিভাগের পাশাপাশি সরকারি ঘোষণা অনুযায়ী শনিবার থেকে বহির্বিভাগ চালু হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া এখন বেশ সুস্থ। 2 মাস বয়সী সুরাইয়ার এটি প্রথম ঈদ, তাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সন্তানকে নিয়ে আনন্দের একটি ঈদ পার করছে তার পরিবার। সুরাইয়ার বাড়িতে গিয়ে দেখা যায় সবার মতো সেও ঈদের নতুন পোশাক পরেছে। মা বাবার কোল আলো করে আনন্দের বারতা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। গত 23 জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। এ সময় তার গর্ভে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। পরে উন্নত চিকিৎসা ও ডাক্তারদের নিবিড় পরিচর্যার ফলে সুস্থ হয়ে বাড়ি ফেরে শিশুটি। সৌদি আরবে হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি। ওই ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি হাজি আহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জের ফিরোজা খানম ও জুলিয়া বেগম, ফেনীর সোনাগাজীর শুলাখালী গ্রামের তাহেরা বেগম ও তার ভাই নূর নবী। স্বজনরা জানিয়েছেন, নিহত ফিরোজা খানম সুনামগঞ্জের হাটচন্দ্রা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। চলতি বছর তিনি চাকরি থেকে অবসর নিয়ে বড় ছেলে খন্দকার মাজহারুল ইসলাম সহ একই পরিবারের 8 জন হজে গিয়েছিলেন। বড় ছেলে ফোন করে স্বজনদের জানান, মিনায় যাওয়ার সময় তার মা ফিরোজা খানম পদদলিত হয়ে মারা যান। এ সময় একই পরিবারের আরও 4 জন সহ 5 বাংলাদেশি আহত হন। এদিকে মিনায় পদদলিত হয়ে সুনামগঞ্জের হাজিপাড়ায় জুলিয়া বেগম ও ফেনীর সোনাগাজীর শুলাখালী গ্রামের তাহেরা বেগম ও তার ভাই নূর নবী এবং পাশের বাড়ির একজন মারা গেছেন বলে জানা গেছে। নিশ্চিত হয়েছি যে আমার আম্মা উনি মারা গেছেন এবং ওনার সাথে আমার বড় ভাই আছেন, উনি আহত হয়েছেন। আরও আমার আত্মীয় স্বজন আছে 4 জন, মোট 4 জন আর কি, ওনারা আহত হয়েছেন। সবাই এখন হাসপাতালে আছে। উনি অত্যন্ত পরেজগার ছিলেন। উনি ওই মার কাছে আব্বার কাছে শুনতেন যে আমার পূর্বপুরুষরা সৌদি আরব, তো ছোট থেকেই তার একটা স্বপ্ন ছিল যে সৌদিতে উনি যাবেন এবং উনি হজে যাবেন। সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে 717 হাজির নিহতের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে সৌদি সরকার। এছাড়াও হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন সৌদি বাদশাহ। এদিকে মিনায় হাজিদের মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন সহ বিশ্ব নেতারা। ঈদের দিন সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনার পর বৃহস্পতিবার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন সৌদি প্রিন্স এবং হজ কমিটির প্রধান মোহাম্মদ বিন নায়েফ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মর্মান্তিক এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন সৌদি প্রিন্স। মর্মান্তিক এই ঘটনাটি খতিয়ে দেখতে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে দেশের সব ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সৌদি প্রিন্স। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন বাদশাহ সালমানের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও হাজিরা কর্তৃপক্ষের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালি। এদিকে এ ঘটনার পর টেলিভিশনে দেয়া এক ভাষণে হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
ঘটনার তদন্ত প্রতিবেদন সাপেক্ষে হাজিদের নিরাপত্তার উন্নয়নে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আমি বলতে চাই, সৌদি সরকারের নিরাপত্তা উন্নয়ন পরিকল্পনা একটি চলমান প্রক্রিয়া এবং সুষ্ঠুভাবে হজ পালনের স্বার্থে নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। হজ পালনের সময় পদদলিত হয়ে বিপুল সংখ্যক হাজির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এছাড়াও মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এদিকে মিনায় হাজিদের মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে গত 11 সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় ক্রেন ভেঙে নিহত হন 109 জন হাজি। এছাড়াও গত 4 দশকে দেশটিতে হজ পালন করতে গিয়ে অন্তত 4000 মুসল্লি বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারান। এর মধ্যে 1990 সালে একইভাবে ভিড়ে পদদলিত হয়ে নিহত হন সর্বোচ্চ 1426 জন হাজি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বিশ্বের নানা প্রান্তে আজ উদযাপন হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাংলাদেশ মতো ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও ঈদের জামাত ও কোরবানির মধ্য দিয়ে পবিত্র ও উৎসব মুখর হয়ে উঠেছে পরিবেশ। ভারতের নয়াদিল্লি, হায়দ্রাবাদ সহ বিভিন্ন স্থানে মুসলমানরা পরিবারের শিশুদের নিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। হাতে হাত মিলিয়ে এবং কোলাকুলি করে ভাগ করে নেন ঈদের আনন্দ। যোগ দেন মুম্বাই ফিল্ম পাড়ায় অভিনেতারাও। পাকিস্তানের ঈদুল আজহাকে ত্যাগের উৎসব হিসেবে বিবেচনা করা হয়। ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন স্থানে। তেহরিকি তালেবানের হামলার হুমকি থাকার কারণে সেখানে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। ঈদে কোরবানির জন্য পাকিস্তানিদের প্রিয় পশুর তালিকায় রয়েছে গরু, ছাগল, ভেড়া ও ষাঁড়। এদিকে ভিন্ন ভিন্ন ধর্ম বা ভাষার মানুষের সাথে এবারের ঈদ উদযাপন করেন জীবনের স্বপ্ন পূরণের আশায় সিরিয়া থেকে ইউরোপে আসা শরণার্থীরাও। দেশের জন্য মাঠে নামবেন, তাই পরিবার ছেড়ে অনূর্ধ্ব 19 দলের ফুটবলাররা ঈদ উদযাপন করছেন বাফুফের একাডেমিতে। এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের সময় ঘনিয়ে আসায় বাংলার যুবাদের লক্ষ্য এখন চূড়ান্ত পর্ব নিশ্চিত করা, আর তা অর্জন হলেই তাদের এই ত্যাগ সার্থক হবে, এমনটাই জানালেন যুবা টাইগাররা। পরিবারের সদস্য ও বন্ধুরা কাছে না থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অন্যকে বেছে নিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ফুটবলাররা। যেখানে কেউ ঈদ উদযাপন করছেন গানের তালে সতীর্থদের সাথে নেচে গেয়ে ছবি তোলার মাধ্যমে, আবার কেউ দূরে থাকা প্রিয়জনদের সাথে মোবাইল ফোনে ভিডিও কলিং এর মাধ্যমে। এর আগে বাফুফে একাডেমি টার্ফে আয়োজিত ঈদের নামাজে অংশ নেন এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের অনুশীলন ক্যাম্পে থাকা যুবারা। নামাজ শেষে বাফুফেতে ফিরে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে ঈদে পরিবার ও বন্ধুদের কাছে থাকতে না পারলেও একাডেমিতে সবার সাথে আনন্দে আছেন বলে জানিয়েছেন সবাই। তো এটা যে খারাপ আছে তা না, এখানে অনেক মজা করতেছি। একটু আগে আমরা সবাই মিলে ডান্স করছি, এখানে একটু পর গরু কাটবো আমরা। একটু খারাপ লাগবে প্রথমত, কিন্তু এখন যেহেতু আমি খেলাধুলাতে আসছি, আমাদের খেলাও কাছে, এই জন্য সবাইকে মিলে নিয়ে একসাথেই মানে ঈদ কাটাচ্ছি, খুব ভালো লাগতেছে। এটাও আমাদের একটা ফ্যামিলি, সবাই একসঙ্গে ঈদ করতেছে প্রথম, এটাও একটা আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স। তো সামনে আমাদের খেলা, তো ঈদ করতে পারে না এটা ভেবে এখন আমাদের মাঠে ভালো খেলতে হবে। এদিকে দলের সদস্যদের সার্বিক প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন সহকারী কোচ, তাই ভালো ফলাফলের ব্যাপারেও বেশ আশাবাদী তিনি। আমাদের ছেলেরা প্রচুর হার্ড ওয়ার্ক করছে, তো আমার মনে হয় যে এবার আমরা ভালো করব। বিশেষ করে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা এগোতে চেষ্টা করব। আমাদের ফার্স্ট ম্যাচ ভুটান, পরের ম্যাচ 4 তারিখে শ্রীলঙ্কা, তারপরে 6 তারিখে উজবেকিস্তান। সবার প্রত্যাশা অনূর্ধ্ব 16 দল যা করতে পারেনি সেই এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে তা করে দেখাবে বাংলার যুবারা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল আজহা। প্রধান জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ মিনায় নিহতদের জন্য দোয়া, আত্মত্যাগের মহিমায় পশু কোরবানি। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহে এখন ব্যস্ত আড়তদাররা। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে 20,000 কর্মী। সবচেয়ে কম সময়ে পরিষ্কারের ঘোষণা, 2 সিটি মেয়রের নগরবাসীর সহায়তা কামনা। মুখাপেক্ষী না হয়েও উন্নত হতে পারে বাংলাদেশ। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। এবং লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে বেগম জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।